সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের মেন্টর নাথ স্যার তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ডিসকাস করব একটা খুবই গুরুত্বপূর্ণ নেম রিঅ্যাকশনের ব্যাপারে। স্যার কি নাম? পার্কিং রিঅ্যাকশন বা বলতে পারো পার্কিং বিক্রিয়া। এটা কিন্তু পরীক্ষার রেসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসে, ভেরি ইম্পর্টেন্ট, তাই জন্য অলরেডি লিখে দিয়েছি। এটা যেমন বোর্ডসের রেসপেক্টে ইম্পর্টেন্ট, সেমনি ইম্পর্টেন্ট কিন্তু কম্পিটিটিভ এক্সাম যেমন নিট জেই স্টুডেন্টরাও দেখে নিও, এখান দিয়ে প্রশ্ন আসে। আর তাছাড়া যারা বিএসসি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট আছো তাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু এই সিনামিক অ্যাসিডের সিনথেসিস দেয়। কোথা থেকে সিনথেসিস করবে? স্যার এই যে বেনজাইলডিহাইড দিয়ে আমাদের সিনামিক অ্যাসিডকে তৈরি করতে হবে, তাই জন্য পুরো তোমার মেকানিজমটা জানতে হবে। এইটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, ইউনিভার্সিটি লেভেল এক্সামের রেসপেক্টে ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এর জন্য পুরো মেকানিজমটা দরকার। আমি পুরো ডিটেলে এই জিনিসগুলো শেখাবো, খালি এই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখে নিলেই তুমি কিন্তু পেরে যাবে। আর একটা জিনিস বলছি, যে যা যা বলবো ভালোভাবে নোট ডাউন করো, আর আমার ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে 2-3 বার একটু মেকানিজমটা প্র্যাকটিস করো, নাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে নামবে না। বারবার এক কথাই বলবো যে মেকানিজম প্র্যাকটিস করো। মেকানিজম যদি না প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে মানে পরীক্ষার হলে গিয়ে পারবে না কিন্তু। তো চলো ক্লাসটা চালু করা যাক। স্যার এই যে পার্কিং রিঅ্যাকশন কারা দেখায়? প্রথমেই আমাদের জানতে হবে পার্কিং রিঅ্যাকশন কোন সিস্টেম দেখায়। আমি অলরেডি এখানে লিখে দিয়েছি, ওটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড। স্যার অ্যারোমেটিক অ্যালডিহাইডই পার্কিং রিঅ্যাকশনটা দেখায়? হ্যাঁ। এবার অ্যারোমেটিক অ্যালডিহাইডের একটা সিম্পলেস্ট এক্সাম্পল দেখে নেওয়া যাক। ওটা কি হবে? আরে বলো না আমার সাথে। স্যার বেনজাইলডিহাইড। হ্যাঁ, তাই জন্য আমরা কি নিয়েছি? একটা বেনজাইলডিহাইড মলিকিউল নিয়েছি, এবং তার সাথে এখানে কি নিতে হবে? একটা অ্যালিফ্যাটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড নিতে হবে। বাবু দেখো এখানটায় কিন্তু ফোকাস করবে, অ্যালিফ্যাটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড এখানে আমাদের নিতে হবে। এবার এই যে অ্যালিফ্যাটিক অ্যাসিড অ্যানহাইড্রাইডটা নেব না স্যার, এতে অন্তত দুটো আলফা হাইড্রোজেন থাকতেই হবে। 2 আলফা হাইড্রোজেন মাস্ট বি দেয়ার। দুটো আলফা হাইড্রোজেন যেন থাকে স্যার। যেই অ্যালিফ্যাটিক অ্যাসিড অ্যানহাইড্রাইডটা নেব তাতে যেন দুটো আলফা হাইড্রোজেন থাকেই। এবার দেখো এই যে অ্যালিফ্যাটিক অ্যাসিড অ্যানহাইড্রাইডটা নিয়েছি, এই মলিকুলটাকে একটু খুলে লিখছি। এই মলিকুলটাকে একটু আঁকছি, মন দিয়ে দেখবে। CH3 C ডাবল বন্ড, এবার কার্বন আর অক্সিজেনের মধ্যে সিঙ্গেল বন্ড হবে। এবার এই অক্সিজেন আর কার্বনের মধ্যে আবার একটা সিঙ্গেল বন্ড, কার্বন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড আর CH3। এটা তোমার কি? এটাই তোমার স্যার অ্যালিফ্যাটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। এখানে মন দাও, এই যে গ্রুপটা এখানে ফোকাস করো সবাই। এই যে গ্রুপটা, এটাকেই বলে হচ্ছে অ্যানহাইড্রাইড। এবার এই কার্বনের রেসপেক্টে ভাবো, এটা যদি কার্বন হয় ফাংশনাল গ্রুপের রেসপেক্টে, এটা তো ফাংশনাল গ্রুপ, তো এই ফাংশনাল গ্রুপের রেসপেক্টে এটা আলফা কার্বন। হ্যাঁ কি না গো? এটা স্যার আলফা কার্বন। তো এই ফাংশনাল গ্রুপের রেসপেক্টে এখান থেকে ফাংশনাল গ্রুপ চালু, তো এর রেসপেক্টে এটা ফার্স্ট কার্বন মানে আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে কটা হাইড্রোজেন আছে স্যার? 3টে। তার মানে স্যার এই অ্যালিফ্যাটিক অ্যাসিড অ্যানহাইড্রাইডটার দুটো আলফা হাইড্রোজেন তো আছে, 3টে আলফা হাইড্রোজেন এখানে দেখলাম, তার মানে দুটো তো থাকবে। হ্যাঁ, তো এটা তাই জন্য আমরা একটা এক্সাম্পল নিচ্ছি অ্যালিফ্যাটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। এর বেসিক্যালি নাম যদি বলি, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তো এখানে অ্যালিফ্যাটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড হিসাবে আমরা এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইডকে নিয়েছি। এবার যেই অ্যানহাইড্রাইডটা নিয়েছি না, ওরই করেসপন্ডিং পটাশিয়াম বা সোডিয়াম সল্ট অফ দা অ্যাসিড নিতে হবে। মানে পাতিকতা স্যার সোডিয়াম আর পটাশিয়াম সল্ট অফ দা তোমার অ্যাসিড নিতে হবে। যেই অ্যালিফ্যাটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড নিয়েছি ওরই করেসপন্ডিং সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নিতে হবে। এখানে আমরা সোডিয়াম সল্ট নিয়েছি, তার সাথে হিট করলে আমরা কি পাবো? সিনামিক অ্যাসিড। এই সিনামিক অ্যাসিডকে তুমি জেনারেলি বলতে পারো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড, কারণ এই যে অ্যাসিড গ্রুপের রেসপেক্ট এটা আলফা এটা বিটা, তার মানে এটাকে কি বলবো? আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ কি না? আরে বলো না গো, আমার সাথে একমত? হ্যাঁ স্যার।
এটা হচ্ছে আপনার আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড, তার সাথে দেখো অ্যাসিডিক অ্যাসিডও তোমার একটা সাইড প্রোডাক্ট তৈরি হবে। এবার এই যে সিনামিক অ্যাসিড তৈরি হলো, এই সিনামিক অ্যাসিড তৈরি কিভাবে হলো এর জন্য মেকানিজম জানতে হবে, কিন্তু যারা যেই ইউনিটের স্টুডেন্ট আছো, বোর্ডসের স্টুডেন্ট আছো, তাদের মেকানিজম সিলেবাসে নেই, পরীক্ষায় দেয়ও না, তাই জন্য তাদের জন্য একটা ট্রিক্স এনেছি। তো ট্রিক্স বা কৌশল যাই বলো, এখানটা একটুখানি ভালোভাবে মন দিয়ে দেখো। বেনজালডিহাইড মলিকিউলকে এইভাবে লিখবে, আর এই যে তুমি সোডিয়াম সল্টটা নিলে, এই অ্যানাইড্রাইডের করেসপন্ডিং যে সোডিয়াম সল্টটা নিলে ওটাকে আঁকবে, ঠিক আছে। এবার দুটো আলফা হাইড্রোজেনকে একটু খুলে দেখাবে, এখান থেকে দুটো হাইড্রোজেন আর এখান থেকে অক্সিজেন, মানে জল লস হয়ে গেল। এবার দেখো এই কার্বন আর এই কার্বনের মধ্যে তার মানে ডাবল বন্ড হয়ে যাবে, এই দেখো কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড, এবং দেখো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন ছিল, এই যে স্যার আছে সি ডাবল বন্ড, ও যেমনি থাকবে, ও এনে আছে না, এই যে এনেটা আছে এই এনেটাকে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করে দেবে, তাহলেই তুমি কি পেয়ে যাবে? আরে বলো না গো স্যার, সিনামিক অ্যাসিড পেয়ে যাবো। সিনামিক অ্যাসিড এটাই তোমার কি হবে? মেজর প্রোডাক্ট। পার্কিং রিঅ্যাকশনের সাহায্যে তার মানে আমরা কি তৈরি করতে পারি? আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। এটাকে নোট ডাউন করো সবাই। চলো স্টুডেন্টস, এবারে আমরা পার্কিং রিঅ্যাকশনের মেকানিজমটা দেখে নিই। মেকানিজমকে বাংলায় কি বলে? ক্রিয়া কৌশল। এবার মেকানিজম যাওয়ার আগে একটা জিনিস এখানে একটুখানি নোট ডাউন করো, যে আমি একটু আগেই বললাম যে CH3 C ডাবল বন্ড ও ONA বলেছিলাম না, অ্যানাইড্রাইডের রেসপেক্টে বা অ্যানাইড্রাইডের করেসপন্ডিং একটা আমাদের কি নিতে হবে? সোডিয়াম বা পটাশিয়াম সল্ট অফ দ্য অ্যাসিড। ওটা আমরা কি নিয়েছিলাম? সোডিয়াম সল্ট নিয়েছিলাম। এবার এই যে এই জিনিসটা আমরা এই রিঅ্যাকশনে নিয়েছি কেন, এটার রোলটাও একটু বলে দিচ্ছি, কেউ বলবে না। এটা আমাদের বেসিক্যালি বেসিক ক্যাটালিস্ট হিসাবে ইউজ হয় এই রিঅ্যাকশনে। আচ্ছা, বেসিক মানে জানো অ্যাজ আ বেস কাজ করবে। আচ্ছা, বেসের কাজ কি? অ্যাসিডিক প্রোটনকে খাওয়া, হ্যাঁ কি না গো? অ্যাসিডিক প্রোটনকে রিমুভ করে দেওয়া। আর ক্যাটালিস্ট মানে জানো, যেটা তোমার রিঅ্যাকশনের রেটটাকে বাড়িয়ে দেবে, এবং রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার পরে এই যে ক্যাটালিস্টটাকে আমরা রিকভার করে নেব, মানে এই মলিকিউলটাকে আমরা রিকভার করে নেব, রিকালেক্ট করে নেব। এবার চলো দেখো আমরা কি নিলাম, ওই যে সোডিয়াম অ্যাসিটেটটাকেই নিয়েছি। এবার কি বললাম, এটা একটা বেস। বেসের কাজ কি? অ্যাসিডিক প্রোটনকে খাওয়া। অ্যাসিডিক প্রোটন কোথায় আছে স্যার? ওই অ্যানাইড্রাইডটার মধ্যে। তো ওখানে আমাদের কি অ্যানাইড্রাইড নিয়েছিলাম? অ্যাসিটিক অ্যানাইড্রাইড, হ্যাঁ কি না গো? আরে বলো না গো। হ্যাঁ স্যার। এবার এই নেগেটিভ চার্জটা, তাই জন্য এই প্রোটনটাকে নিল। এবার ডাবল বন্ডে কনভার্ট হলো, আর কার্বন অক্সিজেনের মধ্যে যে পাই বন্ড আছে ওটা উইক বন্ড, তাই জন্য ভেঙে যায়, ঠিক আছে। তার মানে দেখো CH3C ডাবল বন্ড ও অক্সিজেনের নেগেটিভ চার্জটা এই হাইড্রোজেনটাকে নিল, তাই জন্য অ্যাসিটিক অ্যাসিড ফর্ম হলো। ক্লিয়ার ব্যাপারটা? কার্বনের মধ্যে নতুন একটা ডাবল বন্ড ফর্ম হলো, এই যে। এবার নেগেটিভ চার্জটা কোথায় ছিল? অক্সিজেনের দিকে, কারণ কি ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের দিকে তো শিফট হচ্ছে, তাই জন্য নেগেটিভ চার্জটা এখানে ছিল। এবার দেখো আরেকটা রেজোনেটিং ফর্ম এখানে তৈরি হতে পারে, অক্সিজেনের নেগেটিভ চার্জ পুশব্যাক করবে, কার্বনের মাথায় নেগেটিভ চার্জটা আসবে। তো এগুলো কি? এগুলো হচ্ছে তোমার রেজোনেটিং স্ট্রাকচার। ক্লিয়ার কনসেপ্টটা? এখানটায় এবার ফোকাস করো। স্যার আমরা কি নিয়েছিলাম? বেনজালডিহাইড নিয়েছিলাম। এবার বেনজালডিহাইডের সাথে কোন ফর্মটা এসে রিঅ্যাক্ট করবে? এই ফর্মটা না এই ফর্মটা? এবার বেশিরভাগ টিচার বোঝায় যে কার্বনের মধ্যে স্টেবল বন্ড হয়, আর কার্বন অক্সিজেনের মধ্যে অতটা স্টেবল বন্ড হয় না। এটা অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন না। তুমি যদি এক্সপেরিমেন্টাল ভ্যালু দেখো, কার্বনের মধ্যে যে বন্ডটা হয়, ওই বন্ড এনার্জিটা 348 কিলোজুল পার মোল। আর যদি কার্বন অক্সিজেনের বন্ড এনার্জিটা দেখো, ওটা তোমার আছে 358 কিলোজুল পার মোল, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়াল না, মোটামুটি এরকম ধরনেরই আছে, এগুলো ডেটা বলেছে। এটা 347 থেকে 348, আর এটা 358 আছে। এবার দেখো বন্ড এনার্জি যার বেশি, তার মানে কি ওই বন্ডটা তত স্টেবল। এখানে কার্বন অক্সিজেনের মধ্যে দেখো বন্ড এনার্জি 358, মানে কার্বন অক্সিজেন বন্ডটা তো তার মানে বেশি স্টেবল উইথ রেসপেক্ট টু কার্বন, কারণ এর তো বন্ড এনার্জি কম, তাই জন্যই দেখো
এই এক্সপ্লেনেশন দিয়ে অনেকেই বোঝায় কিন্তু ডেটা বলে না। আমি ডেটা দিয়ে প্রুভ করলাম যে এটা অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন না। এই যে কার্বন গিয়ে এই কার্বনিল কার্বনে অ্যাটাকটা কেন করবে, ওটা এইটা এক্সপ্লেনেশন হতে পারে না, অন্য একটা এক্সপ্লেনেশন আছে। ওটা তোমরা বিএসসি স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু জিনিসটা ভালোভাবে কোরিলেট করতে পারবে। আমরা বিএসসি তে একটা কনসেপ্ট পড়ি হচ্ছে শ্যাপ প্রিন্সিপাল, হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল। হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল ওখানে বলেছে যারা বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তাদেরকে আমরা হার্ড সেন্টার বলি। দেখো এই যে অক্সিজেন যেটা হয় ওটা হার্ড সেন্টার, কারণ অক্সিজেন ভালো তো ইলেকট্রোনেগেটিভ। হ্যাঁ স্যার, সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বললে হবে। হ্যাঁ, আর কার্বন তো ইলেকট্রো পজিটিভ, যারা ইলেকট্রো পজিটিভ হয় ওটা কিন্তু সফট সেন্টার হয়ে যায়, তারা কিন্তু সফট সেন্টার হয়ে যায়। আর শ্যাপ প্রিন্সিপাল কি বলেছে, হার্ড হার্ড কম্বিনেশন সব থেকে বেশি স্টেবল, তারপর হচ্ছে সফট সফট কম্বিনেশন, তারপরে তোমার হার্ড সফট, তারপরে সফট হার্ড। ক্লিয়ার? এটা কে বলেছে, হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল। এবার ব্যাপারটা বোঝো, এই যে এটা কি কার্বন, স্যার কার্বন তো সফট সেন্টার, আর এই কার্বনিল কার্বন, এই কার্বনটাও সফট সেন্টার। তো তাই জন্য যদি এই নেগেটিভ চার্জটা এসে এখানে অ্যাটাক করে, তার মানে কার্বন কার্বনের মধ্যে বন্ডটা তৈরি হচ্ছে, আর কম্বিনেশনটা কি হচ্ছে, সফট সফট কম্বিনেশন। হ্যাঁ কি না গো, সফট সফট কার্বন, এইটাও তো কার্বন সফট, এটাও কার্বন সফট, তো সফট সফট কম্বিনেশন হচ্ছে যেটা বেশি স্টেবল উইথ রেসপেক্ট টু। এবার দেখো কার সাথে বলছি, যদি অক্সিজেন আর এই কার্বনিল কার্বনে অ্যাটাক হতো, তো এটা কি, এটা তোমার হার্ড সেন্টার, এটা সফট সেন্টার। হার্ড সফট তো স্যার লেস স্টেবল উইথ রেসপেক্ট টু সফট সফট কম্বিনেশন। তাই জন্যই কিন্তু বেসিক্যালি অ্যাটাকটা কার্বন করে, অক্সিজেন করে না। অনেক ভুল ভাল এক্সপ্লেনেশন দেয়, অনেক কটা টিচারই আছে আমি দেখেছি কার্বন কার্বনের মধ্যে বলে নাকি স্টেবল ওয়ান। আরে বন্ড এনার্জি দেখাও না, বন্ড এনার্জি দেখলে স্টুডেন্ট কনফিউজ হয়ে যাবে। এই জন্যে এখানে কিন্তু এই সব কনসেপ্ট লাগাবে না, তুমি এই কনসেপ্টটা লাগাও। আর এটাও জানবে যে কার্বন বেশি নিউক্লিওফিলিক, ইলেকট্রন বেশি দেবে, আর এই অক্সিজেন যেটা হয় ওটা কম নিউক্লিওফিলিক। যে সফটওয়্যার হয় সে বেশি নিউক্লিওফিলিক হয়। ওকে, এই কনসেপ্টটা মনে রাখবে। তো নিউক্লিওফিলিক বেশি, তাই জন্য এটা তো ইলেকট্রোফিলিক সেন্টার, তাই জন্যই তো কার্বন যেহেতু বেশি নিউক্লিওফিলিক, এই কার্বনিল কার্বনে মানে ইলেকট্রোফিলিক সেন্টারে এসে অ্যাটাকটা করবে। তাই জন্য দেখো এই ফর্মটা এসে এই কার্বনিল কার্বনে অ্যাটাক করবে, কার্বন অক্সিজেনের মধ্যে এই পাই বন্ডটা আছে ওটা ভাঙবে। এবার দেখো বেনজিন রিং CH, অক্সিজেন আর কার্বনের মধ্যে পাই বন্ডটা ভাঙলো, মানে কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা খালি সিঙ্গেল বন্ড, এই যে। আর অক্সিজেনের দিকে ইলেকট্রন ডেনসিটি শিফট হবে, কারণ অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, ওর উপর নেগেটিভ চার্জটা তো স্টেবল। এবার দেখো এই কার্বন এই CH2 এর মধ্যে এই নতুন জিনিস একটা, মানে কার্বন কার্বনের মধ্যে এদিকেও একটা বন্ড হয়েছে, তার সাথে কি আছে C ডাবল বন্ড। কার্বন অক্সিজেনের মধ্যে সিঙ্গেল বন্ড, অক্সিজেন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড, কার্বন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড CH। ক্লিয়ার? এবার না মানে বেশিরভাগ টিচার এই রিজনটা বলে না, ওটা কি দেখো এই যে নেগেটিভ চার্জটা এটা তো এই কার্বনিল কার্বনে গিয়ে অ্যাটাক করতে পারে, এখানেও গিয়ে করতে পারে, কিন্তু স্যার পার্টিকুলারলি এই কার্বনেই কেন অ্যাটাকটা হলো, এইখানে কেন হলো না, এটা বইও এক্সপ্লেনেশনটা দেওয়া নেই, আমি বলছি ব্যাপারটা। এবার দেখো একটা জিনিস এখানটায় মন দিয়ে দেখো, এই যে অক্সিজেনের নেগেটিভ চার্জটা আছে এটা এখানে গিয়েও অ্যাটাক করতে পারে, এখানে গিয়েও অ্যাটাক করতে পারে, এখানেই অ্যাটাক হয়, এখানে হয় না কেন, কারণ এই যে নেগেটিভ চার্জটা এটা কিন্তু এখানটা অ্যাটাক কেন করলো, কারণ এ যদি এখানে অ্যাটাক করতো 1 2 3 4 4 মেম্বার রিং হতো, আর এ যদি এখানে গিয়ে অ্যাটাক করে তাহলে 1 2 3 4 5 6। আর স্যার আমরা কি জানি 6 মেম্বার রিং বেশি স্টেবল উইথ রেসপেক্ট টু 4 মেম্বার, এটা তো বেয়ার স্ট্রেনথ থিওরি থেকে আমরা এটা জানি, এটা তো আমরা জানি যে 6 মেম্বার বেশি স্টেবল উইথ রেসপেক্ট টু 4 মেম্বার। এইসব জিনিস জানো তো, জানা তো উচিত, তাই জন্যই এই নেগেটিভ চার্জটা এখানে গিয়ে অ্যাটাক করলো। এবার কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটা ভাঙলো, অক্সিজেনের দিকে ইলেকট্রন ডেনসিটি শিফট হলো, তাই মাইনাস। এবার এই অক্সিজেন এই কার্বনের মধ্যে নতুন বন্ড দেখালাম। এবার নেক্সট স্টেপে কি হয়, অক্সিজেনের নেগেটিভ চার্জ পুশব্যাক হয়, এই বন্ডটা এইদিকে শিফট হবে, এখানেও আবার কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটা ভাঙবে, দেখো তাই জন্য অক্সিজেনের দিকে নেগেটিভ চার্জটা চলে এলো। ক্লিয়ার ব্যাপারটা? আর কি হলো, আর স্যার এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যে আর কোনো বন্ড রইলো না, দেখো নেই। আর এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যে নতুন ডাবল বন্ড ফর্মেশন, এই যে কনসেপ্টটা ক্লিয়ার। নেক্সট স্টেপে কি হবে, এই যে স্যার অ্যাসিটিক অ্যাসিডটা ফর্ম হয়েছিল এর সাথে রিঅ্যাকশনটা হয়, এই O- এই হাইড্রোজেনটাকে নিয়ে নেয়, তার ফলে তোমার
এখানটায় কি তৈরি হলো, এখানটায় দেখো ওইচ তৈরি হয়ে গেছে, ওইচ। আর সি ডবল বন্ডটা নিচে ছিল তো উপরে দেখিয়েছি, কারণ আছে। ঠিক আছে, এবার কি হবে নেক্সট স্টেপে কিটো এনল টটোমারাইজেশন বা এনলাইজেশন বলতে পারো, এনলাইজেশন হয়ে যায়। তারপরে কি হবে, এখানেও একটা ওইচ হয়ে যাবে, অক্সিজেনটা আর থাকবে না, দেখো ওইচে কনভার্ট হয়ে গেছে। আর এই যে একটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথেই আটকে গেছে, আর তার মানে কি একটা ডাবল বন্ড এখানটায় ফর্ম হয়। এই জিনিসটা যদি না বুঝতে পারো তার জন্য তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করতে পারো কিটো এনল টটোমারাইজেশন, ওখানে গিয়ে কিন্তু তোমরা জিনিসগুলো বুঝতে পারো। ঠিক আছে, টটোমারাইজেশনের কনসেপ্ট তোমায় লাগবে। তো এইটা তৈরি হলো। এবার নেক্সট স্টেপে কি হবে দেখো, এই যে অ্যাসিটিক অ্যাসিড থেকে হাইড্রোজেনটা নিয়ে নিয়েছিল, মানে এই ফর্মটা এই মলিকুলটা ছিল, আবার কি করবে এই নেগেটিভ চার্জটা এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, মানে অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। এই যে অ্যাসিটিক অ্যাসিড, আমি বলেছিলাম না সাইড প্রোডাক্ট একটা অ্যাসিটিক অ্যাসিড ফর্ম হবে। এবার দেখো এই যদি হাইড্রোজেনটাকে নিয়ে নেয় তাহলে কি হবে, এই কার্বন আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড, এই বন্ডটা ডাবল বন্ড ছিল না, একটা বন্ড শিফট হয়ে এখানে চলে আসবে, আর এই গ্রুপটা পুরো বেরিয়ে গেল। তো এই গ্রুপটা যদি বেরিয়ে যায় তাহলে CH3CO- আর Na+ তো এই তো ছিল। তার মানে দেখো দেখো এই যে বেসিক ক্যাটালিস্টটা আমরা কিন্তু রিকভার করে নিলাম। অবভিয়াসলি স্যার ক্যাটালিস্ট তো রিকভার তো করতেই হবে, পেয়ে গেলাম। আর সিনামিক অ্যাসিড কিভাবে তৈরি হলো আরেকবার বলছি, এই বন্ডটা এইদিকে যদি শিফট হয় তাহলে CH ডাবল বন্ড CH হয়ে গেল, আর দেখো C ডাবল বন্ড ও OH, সিনামিক অ্যাসিড হয়ে গেল, সিনামিক অ্যাসিড। আচ্ছা, আশা করি তোমরা এটা জানো যে এই অ্যালকিনের ক্ষেত্রে ইজের নমেনক্লেচার করি, এই যে ই ফর্মটাই মেইনলি আমরা পাই, ই ফর্মটা আমরা পাই। মানে যদি আমি স্ট্রাকচারটা ড্র করি ই ফর্মটাই মেইনলি আমরা পাই, জেড ফর্ম পাই না। ঠিক আছে, ই ফর্মটাই মেইনলি আমরা এখানটায় পাই। তো সি ডাবল বন্ড সি, এইখানটায় হাইড্রোজেন যদি থাকে এইদিকে একটা হাইড্রোজেন থাকবে, এদিকে COH। এবার ই ফর্মটা কেন পাই, কারণ যেই ট্রানজিশন স্টেটের থ্রু এই রিঅ্যাকশনটা প্রসিড হয় ই ফর্মের ক্ষেত্রে ওটা বেশি স্টেবল, তাই জন্য ই ফর্মটা আমরা পাই, ই সিনামিক অ্যাসিডটাই মেইনলি আমরা পাই। কিন্তু যারা বোর্ডসের জন্য পড়ছো তাদের খালি মনে রাখলেই হবে যে সিনামিক অ্যাসিড পাই, ই ফর্ম তোমাদের অত জিজ্ঞাসা করবে না। কিন্তু যেই অ্যাডভান্স জিজ্ঞাসা করতে পারে কোন ফর্মটা পাই সিনামিক অ্যাসিডের, তখন বলবে ই ফর্ম। ওকে, তো এই ছিল পার্কিং রিঅ্যাকশনের ব্যাপারে। আশা করি কোনো প্রবলেম নেই। প্রবলেম যদি থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলতে পারো, তোমাদের কমেন্ট আমি পড়ি, কোনো ডাউট থাকলে আমি নিশ্চয়ই ওই ডাউটের রিপ্লাই করে দেবো, চিন্তা করবে না। এই যে মেকানিজমটা, এই মেকানিজমটা আমি হাতে করেও দেখাতে পারতাম, দেখালাম না কেন বলতো, এই মেকানিজম যদি করতাম না হাতে, মানে তখন কিন্তু একটা এই জায়গাটার মধ্যে পুরো কমপ্লিট হতো না মেকানিজমটা, আবার আমায় মুছতে হতো, লিখতে হতো, মুছতে হতো, লিখতে হতো। তাই জন্যই আমি একেবারে করিয়ে দেখিয়ে দিচ্ছি, আগে লিখে নিয়েছিলাম তারপর তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, এটা ভালোভাবে নোট ডাউন করো আর 2-3 বার প্র্যাকটিস করো। ওকে, তো আজকের জন্য এইটুখানি, পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো। হ্যাভ আ নাইস ডে অ্যাহেড, বাই।